মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। অত সোজা নয় আলী। ও যখন বাড়িতে থাকে তখন ওর বাড়ির ত্রিসীমানায় যাওয়া কোনো চোরের পক্ষে দায়। গেলেই ও জানতে পেরে যাবে। এই বাড়ি দেখাই যায় না, তো লোকে আসবে কি করে? এত সব দামি দামি আসবাবে ঘর সাজানোর কোনো মানে আছে? তোমার দুটি পায়ে পড়ি বেটা, আমাকে আর জ্বালিও না। সেই দুপুর থেকে অনেক নাস্তা নাবুদ করে ছেড়েছ। গায়ের লোকের মতো আমি অমন উজবুক? তুমি আসবে আর আমার সোনার বর্ম চুরি করে নিয়ে যাবে? মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন শিয়ানা চোর আলীচাঁদ, চতুর্থ পর্ব। আগের পর্বে চোর আলীচাঁদকে উজিরের বাড়ির কুয়োর মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যায় জৈনাব। প্রতিশোধ তুলতে জৈনাবের বাড়িতে হানা দেয় আলীচাঁদ। শুধু জৈনাবেরই নয়, তার আম্মি তথা অপরাধের দোসর ডিলাইলাহর সিপাহী, বাবুর্চি সবাইকে আফিম খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় আলীচাঁদ। তারপর তাদের কাপড় চোপড় সব খুলে কুয়োর জলে ফেলে দেয়। জৈনাবের হাতে রেখে যায় নিজের অপরাধ প্রমাণের সূত্র, একটি চিরকুট। আর যাওয়ার সময় ডিলাইলার জিম্মায় থাকা খলিফার খবরাখবর চালানের পায়রাগুলো চুরি করে নেয়। সেনাপতি আহমেদের বাড়িতে পায়রার মাংস আর রুটি নিয়ে আয়েশ করে খেতে বসে সেনাপতি ও আলীচাঁদ। তখনই ডিলাইলা আসে। নিজের হার স্বীকার করার ভাষা নেই তার মুখে। সে শুধু পায়রাগুলো ফেরত চায়। আলীচাঁদ জানায় সেগুলো কেটে রান্না করা হয়ে গেছে, সেই পায়রাই খাচ্ছে তারা। আলীচাঁদের কথা শুনে ডিলাইলা চমকে ওঠে। আলীচাঁদ কি সত্যি খলিফার পায়রাই রান্না করে খাচ্ছে? জৈনাবের সঙ্গে তার সম্পর্ক কত দূর এগোয়? নতুন কোনো বিপদে কি পড়ে আলীচাঁদ? নাও বেগম, শুরু করো তাহলে। আগে তো প্রমাণ দিন, আগের কথা মনে আছে কিনা? ও হ্যাঁ, আমাকে তো আবার আগে তোমাকে মনে করিয়ে দিতে হয় আগের কাহিনী। মোটেই না, আমার সব মনে থাকে। না দুনিয়াজাদ, অমন জলজ্যান্ত মিথ্যে কথা বলতে নেই। আমি মোটেই মিথ্যে কথা বলছি না। আচ্ছা তাহলে বলো তো দেখি, ডিলাইলা এখন কোথায়? কেন? সেনাপতি আহমেদের বাড়িতে। সেনাপতি এখন কি করছে? খানা খাচ্ছে, আলীচাঁদের সঙ্গে খানা খাচ্ছে, পায়রার মাংস আর রুটি। পায়রা কোথায় পেল? কেন? ডিলাইলার বাড়িতে, ওখানেই তো খলিফার খবর আদান প্রদানের পায়রাগুলো ছিল। কেন বাজার থেকে কিনে আনতে পারে না? বা সেনাপতির বাড়িতেও তো থাকতে পারে। কিনতেই বা যাবে কেন? কিনেই এনেছিল। ওগুলো খলিফার পায়রা ছিল না? সে তো কাহানি শুনলে জানতে পারবেন হুজুর, সময় মতো সব জেনে যাবেন। তুরন্ত শুরু করো তোমার কাহিনী। জি হুজুর। ডিলাইলা বেগম সেনাপতি আহমেদের সামনে উপস্থিত হয়। সে যখন শোনে যে খলিফার পায়রাগুলো কেটে ধুয়ে রান্না করে খাচ্ছে আলীচাঁদ আর আহমেদ, তখন তার প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। দেখবেন জাহাপানা, তাদের জিততে জিততে অভ্যাস হয়ে যায়, তারা হঠাৎ হেরে যাওয়াটা ঠিক মেনে নিতে পারে না। তুমি ঠিকই বলেছ বেগম। আসলে জিততে জিততে মনে জন্ম নেয় আত্মবিশ্বাস। হঠাৎ হেরে গেলে সেই আত্মবিশ্বাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় নিমেষে, আর তখনই মন মানতে চায় না, হতাশা গ্রাস করে। এমন আমি নিজের চোখে অনেক দেখেছি অনেক দোর্দণ্ড প্রতাপ সুলতানকে যখন আমি হারিয়েছি, তারা তখন আত্মহত্যা করেছেন। এখানে অবশ্য অতটা দূর গড়ায়নি পানি, তবে ডিলাইলার দম্ভ চূর্ণ করে দিয়েছে আলীচাঁদ। ডিলাইলার দিমাগের পারও তখন শূন্য ছুঁয়েছে। মাথা নত করে তাকে দাঁড়াতে হয়েছে সেনাপতি আহমেদের সামনে, যে আহমেদকে সে একদিন নাঙ্গা করে ছেড়েছিল। আহমেদেরই পাশে বসে তখন তার সর্বনাশের কারিগর আলীচাঁদ, যাকে কিনা সে ও তার মেয়ে জয়নাব কুয়োয় ফেলে হত্যা করতে গিয়েছিল। খুব
ভালো হয়েছে। দুষ্টুদের এরকম সাজা পাওয়াই উচিত। আচ্ছা, তারপর কি হলো আপা? ডিলাইলা তো ভাবছে যে এবার বুঝি প্রাণটা গেল। খালিফার পায়রা তার হেফাজতে থাকে, সেই পায়রার জন্যই সে তার হাড়ের এত বড় লজ্জার মাথা খেয়ে এসে দাঁড়িয়েছে সেনাপতি আহমেদের সামনে। এবার সে কি করবে? তখন মোক্ষম চালটা চালে আলীচাঁদ। শুনেছি আপনি জাদু জানেন। আপনি পারেন না আমাদের পেট থেকে পায়রাগুলোকে বের করে নিতে? ডিলাইলা আলীচাঁদের রসিকতা বোঝে, ম্লান হেসে বলে, এতেও তোমার মন ভরেনি বেটা? আমাকে আরো বেইজ্জত করবে? না না ডিলাইলা বেগম, আপনাকে বেইজ্জত করছি না। তবে আমিও তো কিছু জাদুবিদ্যা জানি। আমি কিন্তু মানুষের পেট থেকে পায়রা বের করে আবার জ্যান্ত করে দিতে পারি। বিশ্বাস হয় না যেন ডিলাইলার। সে সেনাপতি আহমেদের দিকে তাকায়। সেনাপতি আহমেদও আলীচাঁদের কথা কিছুই বুঝতে পারে না। সেও চোখ কপালে তুলে তাকিয়ে থাকে আলীচাঁদের মুখের দিকে। আলীচাঁদ হেসে বলে ডিলাইলাকে, জানাব সেনাপতিকে দেখে কিচ্ছু হবে না বেগম। আপনার পায়রা আমি কেটে ধুয়ে নুন তেল মাখিয়ে রান্না করে খেয়েছি। আমিই একমাত্র পারবো সেইগুলোকে পেট থেকে বের করে জ্যান্ত করে দিতে। এবার আপনি সেটা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোপুরি আপনার ব্যাপার। আলীচাঁদের কথা শুনে ডিলাইলা যেন হামলে পড়ে। না না বেটা, আমি করছি, আমি তোমায় বিশ্বাস করছি। বেটা, তুমি যদি ওই পায়রাগুলো আমাকে ফিরিয়ে দাও, তাহলে সারা জীবন আমি তোমার বাঁধি হয়ে থাকবো। ছি ছি বেগম, আপনার বয়স হয়েছে। আপনাকে বাঁধি বানিয়ে রাখতে আমারই মনে কষ্ট হবে। জানেন তো আমি না বড্ড ভালো মানুষ। দেখুন, আমি খুব দরাজ দিলের ইনসান। আপনার মতো বয়স্ক মানুষকে নিজের বাঁধি বানিয়ে খাটাতে পারবো না আমি। তাহলে কি চাও তুমি বলো? এই তো একদম ঠিক সময়ে ঠিক প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আপনার মেয়েকে যদি দেন তাহলে ভেবে দেখতে পারি। মেয়েকে? মানে জাইনাবকে? হ্যাঁ, তবে আপনাকে আমি কথা দিচ্ছি তাকে বাঁধি বানিয়ে রাখবো না। বিবি করে মাথায় তুলে রাখবো, মাটিতে পা ফেলতে দেব না। দেবেন? কথার শেষে নিজের ডান হাতটা পেতে ধরে আলীচাঁদ ডিলাইলার সামনে। ডিলাইলা একবার হাতটা আর একবার আলীচাঁদের মুখটা দেখে তালি মেরে বলে, বাহ বেটা বাহ, মানতে হবে তোমার চাওয়ার ধরনটা দারুণ। কিন্তু বেটা, একটা ছোট্ট সমস্যা আছে। বলে ফেলুন। আমার এক ভাই আছেন। আমার স্বামী মারা যাবার পর আমাদের ভালো মন্দ তিনিই সিদ্ধান্ত নেন। তিনি যদি অনুমতি দেন তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার বিশ্বাস আমার মেয়ে জাইনাবেরও কোনো আপত্তি হবে না। তুমি বরং তার সঙ্গে দেখা করো, তাকে তুমি বাজারে পাবে। আপনি নিশ্চয়ই জুরেখ মিয়ার কথা বলছেন? আলীচাঁদের মুখে জুরেক মিয়ার নামটা শুনে বেশ অবাকই হয় ডিলাইলা। ও, এটাও খবর নেওয়া হয়ে গেছে? অবশ্য হবে নাই বা কেন, মানতে বাধ্য হচ্ছি বেটা। আমরা তোমাকে অনেক সহজ ভেবেছিলাম, তুমি যে কি করে আমার মেয়ের ফাঁদে পা দিলে। বিশ্বাস করুন বেগম, ভালোবেসে। তোবা তোবা, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই বেটা? মেয়ের আম্মিকে বলছো তার মেয়েকে ভালোবাসো তুমি? ওই যে বললাম না বেগম, আমি বড্ড ভালো মানুষ। আমার মনটা বড় সরল জানেন, কোনো প্যাঁচ পয়জান নেই। তাই তো মনের কথা সহজেই বলতে পারি। বুঝেছি বেটা, কিন্তু আসল কথাটা সেটার কি হবে? হায় আল্লাহ, আমি তো আসল কথাটা স্পষ্ট করে বললাম, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। সে তো মেয়ে যদি বাঁচে তাহলে করো, তার মামার মত নিয়ে 1000 বার করো, কিন্তু ওই পায়রাগুলো ছাড়া যে মহান খালিফা আমারও গর্দান নেবেন, তারও গর্দান নেবেন। চাই কি ওই বাড়িতে যারা যারা থাকে মায়ে আমার কুকুরগুলোরও গর্দান নিয়ে ছাড়বেন। খলিফার রাগ জানো তো বেটা? ও তাই বুঝি? কিন্তু শাদির কথাই পাকা হলো না, দিনমোহর দি কি করে? তোমার দুটি পায়ে পড়ি বেটা, আমাকে আর জ্বালিও না। সেই দুপুর থেকে অনেক নাস্তা নাবুদ করে ছেড়েছ, এবার অন্তত রেয়াত করো। আলীচাঁদের হাতে পায়ে ধরে
করুণ মিনতি করে ডিলাইলা বেগম। তাকে ওভাবে মিনতি করতে দেখে সেনাপতি আহমেদের পর্যন্ত মায়া হয়। তাহলে আলী ভাই, বেগমের মত তো তুমি পেয়েই গেছো। এবার বাকি জুরেক মিয়ার মত নেওয়া, সেটা তোমায় তোমার নিজের চেষ্টাতেই করতে হবে। তুমি বরং বেগমকে পায়রাগুলো ফেরত দিয়ে রেহাই দাও, বুঝলে? কি পারবে তো নাকি? আপনি যখন বলছেন ওস্তাদ, তখন তো রেহাই দিতেই হবে। আর পায়রাগুলো? আরে বেগমের জানের থেকেও দামি ওই পায়রাগুলো। ওগুলো খলিফার খবর আদান প্রদান করে। ওগুলো না থাকলে সুলতানিয়াতের বড় ক্ষতি হয়ে যাবে। খবরাখবর আদান প্রদানে দারুণ বিপত্তি ঘটবে। সুতরাং যদি পারো তো। তাহলে আপনার নফরকে বলুন গুগ্গুল জ্বালাতে। গুগ্গুলের ধোঁয়ায় যেন ভরে যায় এই ঘর। সঙ্গে সঙ্গে সেনাপতি আহমেদের হুকুমে 100 গুগ্গুল জ্বালিয়ে দেয় নফর। ঘর ভরে যায় ধোঁয়ায়। ধোঁয়া কমতেই ঘরের ঠিক মাঝখানে পায়রা ভর্তি খাঁচা দুটো স্পষ্ট দেখা যায়। ডিলাইলা বেগম ছুটে এসে জড়িয়ে ধরে খাঁচা দুটো। খাঁচার গায়ে চুমু খায়। পায়রাগুলো তাদের পরিচিত মালকিনকে দেখে খুশি হয়ে ওঠে। ডিলাইলা খাঁচা দুটোকে জড়িয়ে ধরে বলে, হায় মেরি জান, মেরি জিগর কা টুকরা, তোদের ছাড়া আমি কি বাঁচতে পারি? কেঁদে ফেলে ডিলাইলা। সেনাপতি আহমেদ বেগমকে শান্ত করে বাড়ি ফেরত পাঠায়। দুজন রক্ষীকে দিয়ে খাঁচা দুটো পাঠিয়ে দেয় ডিলাইলার সঙ্গে। ডিলাইলা চলে গেলে সেনাপতি আহমেদ আলীচাঁদকে বলে, তুমি যে জাদু জানো তা তো জানতাম না। কোন জাদু ওস্তাদ? এই যে তুমি মরা পায়রা জ্যান্ত করে দিলে। আমি তো প্রথমে ভেবেছিলাম তুমি বুঝি মিথ্যে বলছো। এটাও তোমার হয়তো কোনো চাল, কিন্তু তোমার আত্মবিশ্বাস দেখে আমার ভয় হচ্ছিল। ভাবছিলাম মিথ্যা কথাও এভাবে কেউ বলতে পারে নাকি। আপনিও ধাপ্পা খেয়ে গেলেন ওস্তাদ। মানে আর কি, ওই পায়রাগুলো তো ছাদে রাখা ছিল খাঁচা সমেত। ধোঁয়ার আড়ালে আমি সেগুলোকে নামিয়ে আনি। আর খাচ্ছিলাম যেগুলো। আলীচাঁদ থালার দিকে দেখিয়ে বলে, ওই তো, ওগুলো এখনো গরম আছে। আরে বাজার থেকে সস্তায় পেয়েছিলাম, তাই নিয়ে এলাম। সেনাপতি আহমেদ দেখে সত্যি থালার পায়রার মাংস যেমন ছিল তেমনই আছে। সেনাপতি আহমেদ আলীচাঁদের কীর্তি দেখে অট্টহাসিতে ফেটে পড়ে। সাবাস সাবাস আলী, একেই বলে জাদু, বুঝলে? একেবারে সত্যিকারের জাদু। জুরেক মিয়া অতি বৃদ্ধ, ডিলাইলা বেগমের চেয়ে কম করে 10-15 বছরের বড়। এককালে জুরেক মিয়ার নামেই সারা বাগদাদ ভয় পেত। খলিফা তাকে শায়েস্তা করেছিলেন ঠিকই, কিন্তু তাকে আসল শায়েস্তা করেছিল জহুরি আজারিহার। আজারিহার ইহুদি, জাদুবিদ্যায় দক্ষ। তার মতন জাদুবিদ্যা বাগদাদের দ্বিতীয় কেউ জানে না। জাদুবিদ্যার নিরিখে ডিলাইলা আজারিহারের কাছে শিশু। আজারিহারের কাছে একটা সোনার পোশাক আছে, মহিলাদের পোশাক। পোশাক না বলে সেটাকে সোনার বর্ম বলা চলে। একেবারে শিরস্ত্রাণ থেকে পায়ের জুতো সমেত বর্ম। সেটা পরলে শরীরের কোনো অংশ উন্মুক্ত থাকে না। পোশাকটার একটা বিশেষত্ব আছে, ওই পোশাক পরে কেউ যদি চায় অদৃশ্য হয়ে যেতে পারে। ওই পোশাকটা চুরি করা জুরেক মিয়ার চিরকালের স্বপ্ন। বয়সকালে বহুবার ওটা চুরি করার চেষ্টা করেছে সে, কিন্তু প্রতিবারই আজারিহারের ফাঁদে পড়ে নাস্তানাবুদ হতে হয়েছে তাকে। তখনই তাকে গাধা বানিয়ে দিয়েছে আজারিহার, আবার কখনো মুরগি বানিয়ে ছেড়ে দিয়েছে উঠোনে। বহু কাকুতি মিনতি করে হাত পায়ে ধরে কান্নাকাটি করে তবে রেহাই পেয়েছে জুরেক মিয়া। কতবার তো জবাই হতে হতে বেঁচে গেছে। শেষবার আজারিহার তাকে পায়রা বানিয়ে উড়িয়ে দিয়েছিল আকাশে। সেবার একটা চিলের হামলায় ডানা ছিঁড়ে সোজা পড়েছিল মাটিতে। প্রাণে বেঁচে গেলেও ডানা পা আর শিরদাঁড়া ভেঙে গেছিল। মানুষ হওয়ার পরে মালুম হয়েছিল হাত পা আর শিরদাঁড়া ভেঙে গেছে। সেই স্তক চুরি চামারি ছেড়ে শুটকির ব্যবসা খুলে বসেছে জুরেক মিয়া।
কিন্তু ওই বর্মটা চুরি করার স্বাদ এখনো যায়নি। আলীচাঁদ যখন জুরেক মিয়াকে নিজের পরিচয় দিয়ে জৈনবের সঙ্গে শাদী করতে চায়, তখন জুরেক মিয়ার বিবেক মিয়া সাহেবকে ডেকে বলে, ওরে জুরেক, এ ছেলে যে একেবারে রত্ন, ভাগ্য করে একে হাতে পেয়েছিস বেটা, এমনি এমনি ছেড়ে দিস না, তোর দ্বারা তো আর হলো না, একে দিয়েই কাজ হাসিল কর। ওই বর্মটা চুরি করে আনতে বল ওকে, ওকে তোর ভাগ্নির প্রলোভন দে, বল যে ওটা চুরি করতে পারলেই শাদী হবে। বিবেকের ডাক অবহেলা করতে পারে না জুরেক। সে আলীচাঁদকে বলে, বেশ তো বেটা, আমার ভাগ্নিকে শাদী করতে চাও, এ তো আনন্দের বিষয়, কিন্তু কি জানো তো বেটা, আমরা হলাম গিয়ে তার গুরুজন, আমাদেরও তো পরখ করে নিতে হবে যে পাত্র আমার ভাগ্নির উপযুক্ত কিনা, তাই না? আমি তার উপযুক্ত কিনা সেটা আপনার বেহেনকেই জিজ্ঞেস করুন। আপনার ভাগ্নিও জানে। আমিও জানি বেটা, আমি সব জানি। তুমি আসার আগেই আমার ভাগ্নি নিজে এসে সব বলে গেছে আমাকে। জৈনব নিজে এসেছিল শুনে উত্তেজিত হয়ে পড়ে আলীচাঁদ। আগ্রহ ভরে জুরেক মিয়াকে জিজ্ঞেস করে সে এসেছিল বুঝি? কি বলল? জুরেক মিয়া আলীচাঁদের আগ্রহ আরও বাড়িয়ে দিতে সুন্দর একটা চাল চেলে বসে। সত্যি মিথ্যা মিলিয়ে সে বলে, সত্যি বলতে কি, সেও তোমাকে পছন্দ করে বেটা, সেও তোমার স্বপ্ন দেখছে, কিন্তু কিন্তু আমি তেমন ভরসা পাচ্ছি না তোমার উপর। কেন? আমার কাণ্ড কারখানা শুনেও আপনার বিশ্বাস হচ্ছে না? লোকে তো বলে আপনার বেহেন আর ভাগ্নি বাগদাদের সেরা প্রতারক। মানে মাফ করবেন, আমি আসলে তেমনটা বলতে চাইনি। না না বেটা, কোনো সংকোচ করো না, ওই শব্দটা তো আমাদের কাছে প্রশংসা, শুনলে বুক ফুলে যায়, মনে বড় তৃপ্তি পাই। আমি খুশি হয়েছি শুনে, তুমি বলে যাও। না মানে আমি তাদেরই। তুমি আমার বেহেন আর ভাগ্নিকে শায়েস্তা করেছ, তাই বলবে তো? আগে হ্যাঁ। তাই তুমি বলতে চাইছো যে তুমি তাদের থেকে বেশি চতুর? সেটা তো প্রমাণিত। আলীচাঁদের কথায় মাথা নাড়িয়ে না বোঝায় জুরেক মিয়া। আলীচাঁদ বেশ বিরক্ত হয়ে বলে, আরে মশাই, ঝেড়ে কাশুন তো, বলুন কি করতে হবে, কি করলে মানবেন যে আমি আপনার ভাগ্নির যোগ্য? জুরেক মিয়া ফিক করে হেসে বলে, কিছুই না, তুমি প্রমাণ করে দাও যে তুমি ওদের থেকে বেশি চতুর। কি করে করব প্রমাণ? কিছু তো উপায় বলুন। ভারী সহজ। যে চুরির নাম শুনলে আমার বেহেন বা ভাগ্নি ভয় শিউরে ওঠে, যেটা আমি কোনোদিনও চুরি করতে পারিনি, সেটা তুমি চুরি করে দেখাও। জুরেক মিয়া ইহুদি জহুরি আজারিহারের সেই বর্মটা চুরি করে এনে দিতে বলে। উত্তরে আলীচাঁদ জানায়, আপনি লিখে রাখুন, আমি আগামী 7 দিনের মধ্যে ওটা এনে আপনার এই ভাঙা পায়ের সামনে ফেলে দেব। না মানে বলছিলাম। না না বেটা, সংকোচের কিছু নেই। সত্যি তো আমার পা ভাঙা, এতে আমার খারাপ লাগেনি কিছু, বরং আমি খুশি হয়েছি তোমার আত্মবিশ্বাস দেখে। জুরেক মিয়ার সামনে তো জোশ দেখিয়ে ফেলে আলীচাঁদ, কিন্তু সেনাপতি আহমেদের কাছে সব শুনে মাথায় আসমান ভেঙে পড়ে তার।
জুরেক তাকে বলেছিল আজারিহার ইহুদি, পেশায় সে জহুরি, বয়স অনেক, একেবারে বুড়িয়ে গেছে সে। বাকিটা সে বলেনি। সুতরাং আলীচাঁদও আত্মবিশ্বাস দেখিয়ে ফেলেছিল। একজন সাধারণ বুড়ো জুহরি, সে ইহুদি হোক আর বাগদাদি হোক, তার ঘর থেকে একটা বর্ম চুরি করা আলীচাঁদের কাছে কি, নস্যিরও অধম। কিন্তু যখন শোনে যে আজারিহার জাদু জানে, এবং শুধু জানেই না, বাগদাদের সেরা জাদুকর, তখন আলীচাঁদ চিন্তিত হয়ে পড়ে। আর চিন্তাটা ভয় বদলে যায় যখন সে আহমেদের কাছে শুনে আজারিহারের বাজারে একটা দোকান আছে, ওই জুরেকের দোকান, বুঝলে? ওর থেকে 10-12 কদম গেলেই দেখতে পাবে। ওর দোকানটা পার করেই রাস্তাটা বাঁক নিয়ে বেরিয়ে গেছে বাগদাদ শহরের বাইরে। ওই রাস্তাতেই আজারিহারের বাড়ি, একেবারে শহরের শেষে, প্রায় শহরের বাইরেই বলতে পারো। বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো ওটাকে, যাকে বলে বিদঘুটে এক প্রাসাদ, অনেকটা দুর্গর মতন দেখতে, আবার ঠিক দুর্গও নয়। আর সবচেয়ে মজার কথা কি জানো? কি ওস্তাদ? ও যখন বাড়ি থেকে বেরোয় তখন কি সব মন্ত্রতন্ত্র পড়ে বাড়িটাকে অদৃশ্য করে দেয়, আবার ফিরে গিয়ে কি সব মন্ত্র পড়ে বাড়িটা আবার দেখা যায়। এই বাড়ির হাপিস হওয়া নিয়ে অনেকেরই কৌতূহল আছে, আমারও এককালে ছিল, আমি বহুবার গিয়ে দেখেছি। হাপিস করে দেওয়ার পর খালি মাঠ ছাড়া আর কিছুই থাকে না ওখানে। তাজ্জব! তার মানে চুরিটা করতে হবে যখন ওই ইহুদি বাড়ি থাকবে? অত সোজা নয় আলী। ও যখন বাড়িতে থাকে তখন ওর বাড়ির ত্রিসীমানায় যাওয়া কোনো চোরের পক্ষে দায়। গেলেই ও জানতে পেরে যাবে, এমনকি মনের কথাও শুনে ফেলবে ও, আর তখনই কিছু না কিছু একটা করে বসবে। এমন প্রচুর হয়েছে ওখানে। কিছু না কিছু মানে? মানুষ থেকে পশু বানানোটা মামুলি ব্যাপার, অনেকে তো পাথর টাথরও বানিয়ে ফেলেছে শুনেছি। লোকে বলে ওর যে অত সোনা, সেগুলো নাকি আসলে সোনা নয়, আসলে ওগুলো ওর দুশমন, তাদেরকে সোনা বানিয়ে ও গলিয়ে ফেলেছে। বলছেন কি ওস্তাদ? তাই তো বলছি আলী, কাজটা তুমি একদম ভালো করনি। মেয়েটাকে ভালোবেসে এবার প্রাণটাই না বেঘরে খুইয়ে বসো। আলীচাঁদ ভেবে শেষে ঠিক করে সে যাবে। সকাল হতেই সেনাপতি আহমেদের কাছে বিদায় নেয় সে। সেনাপতি আহমেদ আবার মনে করিয়ে দেয়, কাজটা কিন্তু প্রচন্ড ঝুঁকির কাজ, জান নিয়ে টানাটানিও হতে পারে। একবার যখন কথা দিয়ে ফেলেছি ওস্তাদ, তখন ভেবে কি আর কোনো লাভ হবে? আমি খলিফার কাছে তোমার কথাটা পেড়েছিলাম, বুঝলে? তিনি তোমাকে কোতোয়ালের চাকরি দেবেন বলে কথা দিয়েছেন, তোমাকে দরবারে তাঁর কাছে নিয়ে যেতে বলেছেন। এভাবে আর কতদিন চালাবে আলী? একটা চাকরি বাকরি নিয়ে এবার থিতু হলে ভালো হতো নাকি? কিন্তু ওস্তাদ, চাকরি পেলেই তো আর থিতু হওয়া যাবে না। থিতু হওয়ার জন্য তো একটা জব্বর কারণ চাই। বুঝেছি। হ্যাঁ, জনাবকে তুমি ভুলতে পারছো না, তাই তো? সেনাপতি আহমেদের কথায় লজ্জা পায় আলীচাঁদ। সেনাপতি দুকদম এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে বলে, বেশ, ঘুরে এসো, তারপরেই না হয় থিতু হবে। আমার শুভেচ্ছা রইল তোমার সঙ্গে। সেনাপতি আহমেদের কাছে বিদায় নিয়ে আলীচাঁদ পৌঁছে যায় জুরেক মিয়ার দোকানে। জুরেক মিয়ার কাছ থেকে জহুরি আজারিহারের দোকানের হদিশ নিয়ে পৌঁছে যায় সে দোকানের সামনে। দোকানের উল্টো দিকে একটা গাছে হেলান দিয়ে নজর রাখে দোকানের উপর। দেখে সেনাপতি আহমেদ যা বলেছিল সেটা ঠিক। ইহুদি আজারিহার বেশ বৃদ্ধ, বয়সের ভারে নুয়ে পড়েছে সে। হাঁটতে চলতে বেশ কষ্ট হয় তার। রং তার ফর্সা ছিল বোধহয় এককালে, এখন সেই গায়ের রং রোদে পুড়ে কেমন যেন তামাটে। মুখ অতি কদাকার বললে কম বলা হয়। এমন বিভৎস মুখ আলীচাঁদ জীবনে দেখেনি। মুখটাকে আরো ভয়াবহ করে তুলেছে ঝুলে পড়া চামড়া, তার মধ্যে আবার আঁচিল রয়েছে এখানে সেখানে। পা পর্যন্ত ঢাকা কালো আলখাল্লা পরে আছে সে। মাথায় এক অদ্ভুত কালো টুপি,
টুপিটা নলের মতো প্রায় 1 হাত লম্বা। নলের মাথায় নানা রঙের ফিতের ঝালর লাগানো। আজারিহারের একটা গাধা আছে। গাধাটা দোকানের সামনে একটা খুঁটির সঙ্গে বাঁধা। সেটা বোধহয় আজারিহারের থেকেও বুড়ো। মালিক আর পোষ্যর খাপে খাপ মেলে। দোকানে তার খদ্দেরের অভাব নেই। কেউ আসছে গয়না কিনতে, তো কেউ আবার গয়না বন্ধক রেখে দিনার নিয়ে যাচ্ছে। সব একা হাতে সামলাচ্ছে আজারিহার। লোক বুঝে খিটখিটো করছে সে, আবার লোক বুঝে একেবারে গলে যাচ্ছে। এসব দেখতে দেখতেই দিন চলে যায় সন্ধ্যা নামে। আজারিহার তার দোকান বন্ধ করে বুড়ো গাধার পিঠে চড়ে বসে। গাধাটা তাকে নিয়ে এগিয়ে চলে শহরের প্রান্তের দিকে। আলিচাঁদও পিছু নেয় ওদের। শহর থেকে অনেকটা এসে এক জায়গায় থামে গাধাটা। আজারিহার হাত তুলে কি সব মন্ত্র পড়ে। তখনই তার 5 আঙুলে 5টা রং বেরঙের পাথর বসানো আংটি চোখে পড়ে আলিচাঁদের। আর চোখে পড়ে একটা বিশাল প্রাসাদ। প্রাসাদটা নিমেষে ফাঁকা মাঠের মধ্যে গজিয়ে ওঠে যেন। আন্দাজ 3 তলা প্রাসাদটার কোনো শ্রী নেই, বরং দেখলে ভয় হয়। মনে হয় রহস্য জমাট বেঁধে আছে ওই প্রাসাদের জঠরে। আলিচাঁদকে অবাক করে দিয়ে বৃদ্ধ আজারিহার একটা কাণ্ড করে বসে। সে গাধা থেকে নেমে প্রাসাদে না গিয়ে সোজা এসে দাঁড়ায় আলিচাঁদের সামনে। আলিচাঁদ কি বলবে আর কি বলবে না ধন্দে পড়ে যায়। বৃদ্ধ আজারিহার তাকে সরাসরি বলে, বেটা আলিচাঁদ, তোমার আগে বহু লোক এসেছে আমার ওই বর্ম চুরি করতে, কেউ পারেনি। আমি তোমায় শেষবারের মতো বলছি, তুমি ফিরে যাও বেটা। বৃদ্ধের কথা শুনে আলিচাঁদের পায়ের তলা থেকে মাটি সরে যেতে থাকে। বৃদ্ধ তার নাম জানল কি করে? আর সবচেয়ে বড় কথা, তার উদ্দেশ্য বৃদ্ধ জানে। বৃদ্ধ কিন্তু ফিরে যেতে বলে আর দাঁড়ায় না। সে ফিরে গিয়ে তার গাধাটাকে প্রাসাদেরই একটা ছোট্ট দরজা ছাড়া প্রকোষ্ঠের মধ্যে বাঁধে। তারপর সে প্রাসাদের সদর দরজা খুলে ঢুকে যায় ভেতরে। দরজা বন্ধ হয়ে যায়। আলিচাঁদ সরে না, মনে মনে ভাবে, ধৈর্য ধরো আলিচাঁদ, ধৈর্য ধরো। তুমি যা ভেবেছিলে তার থেকে অনেক গুণ বেশি মারাত্মক এই মানুষ। এ তোমার পরিচয় জানে, উদ্দেশ্যও জানে। তোমার কাজ এখানে সহজ হবে না। ঠিকই বলেছিল ওস্তাদ। আলিচাঁদ একবার প্রাসাদের চারপাশটা ঘুরে দেখে। কোথাও কোনো পথ নেই প্রাসাদে ঢোকার। সে আবার প্রাসাদের সামনে এসে দাঁড়ায়। তখনই প্রাসাদের 3 তলার একটা জানলা খুলে যায়। বৃদ্ধ হাতছানি দিয়ে ডাকে তাকে। আলিচাঁদ মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যায় প্রাসাদের দিকে। প্রাসাদের সদর দরজা নিজে থেকেই খুলে যায়। প্রাসাদের ভিতর পা রাখে আলিচাঁদ। ঢুকে প্রথমেই নানা রকম আসবাবে সাজানো একটা বিশাল ঘর। ঘরটার চারদিকে চোখ বুলিয়ে বেশ হাসি পায় আলিচাঁদের। মনে মনে সে ভাবে, এ বাড়ি দেখাই যায় না, তো লোকে আসবে কি করে? এত সব দামি দামি আসবাবে ঘর সাজানোর কোনো মানে আছে? আর তখনই উপর থেকে বৃদ্ধের গলা ভেসে আসে, উপরে উঠে এসো, ওখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। প্রাসাদের মধ্যে বৃদ্ধের ওই খ্যানখ্যানে গলার ডাকে বুক কেঁপে উঠে আলিচাঁদের। চোরদের সাহসী হতে হয়, সে একটু বেশি সাহসী। তবু এই মুহূর্তে ওই আলো আঁধারি ঘরে দাঁড়িয়ে বৃদ্ধের ডাকে সে চমকে ওঠে। ডান দিকে চাইতেই ওপরে ওঠার সিঁড়িটা দেখতে পায় সে। দেওয়ালের গা বেয়ে সিঁড়িটা হারিয়ে গেছে ঘরটার ছাদের ফাঁকে। আলিচাঁদ সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করে। একটা তলা উঠতেই যেন হাঁপ ধরে যায় তার। এত উঁচু তলা, এ তো ওপরে ছাদ। সে একটু দম নেয়। ওপর থেকে ডাক আসে, কি হলো, দম ফুরিয়ে গেল নাকি? আরো তো 2 তলা বাকি। আরো 2 তলা? এত ওঠানামা করে কি করে একটা বুড়ো লোক?
ভাবতে চেষ্টা করে আলিচাঁদ, কিন্তু ভাববার সময় পায় না সে। তার পা নিজে থেকে এগিয়ে যায় সিঁড়ির পরের ধাপে। একটা একটা করে সিঁড়ি পার করে শেষে যখন সে 3 তলায় বুড়োর সামনে দাঁড়ায়, তখন তার পোশাক ভিজে গেছে ঘামে। 3 তলাতেও 1 তলার মতোই একটা বড় ঘর, কিন্তু এখানে চারদিকে কোনো আসবাব নেই। রাখা আছে বড় বড় বাক্স। কাঠের বাক্সগুলোয় নকশা করা পাত লাগানো, প্রত্যেকটায় ঝুলছে বড় বড় তালা। আলিচাঁদ বাক্সগুলো দেখছে দেখে বৃদ্ধ বলে, কি দেখছো আলিচাঁদ? বাক্সগুলো? আলিচাঁদ উত্তর দিতে পারে না, ফ্যাল ফ্যাল করে বৃদ্ধের মুখের দিকে তাকায়। বৃদ্ধ ফিক করে হেসে বলে, ওই বাক্সগুলোয় আমার ব্যবসার মাল রাখা থাকে। সোনা, শুধু সোনা। আলিচাঁদের বিশ্বাস হয় না। এত সোনা, এত সোনা সে তো জীবনে চোখেই দেখেনি। এমনকি স্বয়ং খালিফার কোষাগারে এত সোনা আছে কিনা সন্দেহ। না 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 না, খলিফার কোষাগার এর চেয়ে ঢের ঢের বড়। তোমার কোনো ধারণা নেই তার সম্পত্তির ব্যাপারে। আমার এ তো কিছুই নয় তার তুলনায়। চমকে ওঠে আলিচাঁদ। সে যেটা ভাবছে বৃদ্ধ তার উত্তর দিচ্ছে কি করে? সে তো মুখে কিছু বলেনি। তাহলে বৃদ্ধ কি মনের কথা পড়তে পারে? হঠাৎ মনে পড়ে সেনাপতি আহমেদের কথা। এমনকি মনের কথাও শুনে ফেলতে পারে। ঠিকই বলেছে তোমার উস্তাদ। আমি শুনতে পারি মনের কথা, স্পষ্ট শুনতে পারি। তুমি তো সারা দিন আমার দোকানের সামনে দাঁড়িয়েছিলে, দেখেছ নিশ্চয়ই আমি অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করছিলাম। ওরা সব মনে মনে আমায় গালি দিচ্ছিল, তাই আমি ওদের গালি দিচ্ছিলাম। আর যারা দিচ্ছিল না তাদের সঙ্গে আমি ভালো ব্যবহার করছিলাম। আমি এমনই, আমাকে কেউ গালি দিলে আমি চটে যাই, আর তার থেকেও বেশি চটে যাই যদি কেউ আমাকে তুচ্ছ মনে করে। এই যেমন তুমি কি ভেবেছ গায়ের লোকের মতো আমি অমন উজবুক? তুমি আসবে আর আমার সোনার বর্ম চুরি করে নিয়ে যাবে? তাহলে নাও নাও, আমি নিজের হাতে তুলে দিচ্ছি সেই বর্ম, নিয়ে দেখাও দেখি। বৃদ্ধ যে এত দ্রুত নড়াচড়া করতে পারে আলিচাঁদ স্বপ্নেও ভাবেনি। বৃদ্ধ কথা শেষ করেই হঠাৎ ছিটকে গিয়ে দাঁড়ায় একটা কারুকাজ করা বাক্সের সামনে। বাক্সের ডালাটা খুলে একটা সোনার বর্ম বের করে আনে সে। বর্মটা ছুঁড়ে দেয় আলিচাঁদের দিকে। হঠাৎ ওভাবে একটা ধাতুর বর্ম সরাসরি মুখের উপর পড়ায় আলিচাঁদ ছিটকে পড়ে মাটিতে। বর্মর আঘাতে তার ঠোঁটের কোলে কেটে যায়, খুন বেরোতে থাকে। আস্তিনে কষ্টা মুছে এসে উঠে দাঁড়ায়। বৃদ্ধ অগ্নি দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে। আলিচাঁদ বৃদ্ধের চোখে চোখ রেখে প্রশ্ন করে, কি খেলা খেলছেন আপনি আমার সঙ্গে? আমাকে দিতে হলে দিন, না হলে আমি কথা দিচ্ছি আপনাকে ওটা আমি চুরি করে নিয়ে যাব। বৃদ্ধ আলিচাঁদকে ধমক দেয়, চুপ রহো বদতমিজ, এত বড় কথা? তবে দেখা দেখা দেখি তোর কত মুরদ আছে, তোল ওই বর্ম। আলিচাঁদের সন্দেহ হয় বৃদ্ধের কথায়। সে আর চোখে বর্মটা দেখে নেয় একবার। বর্মটা পড়ে আছে মাটিতে, তার থেকে হাত দুয়েক দূরে। আলিচাঁদ বৃদ্ধের দিকে নজর স্থির রেখে এক পা করে এগিয়ে যায় বর্মের কাছে। বর্মর কাছে পৌঁছে তাকে ডান হাতে তুলতে হাত বাড়ায়। তার হাত বর্মটা ছোঁয়ও, কিন্তু তারপরে হঠাৎ খেয়াল হয় সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ডান হাতটা নাড়াতে পারছে না, তুলতে পারছে না বর্মটা ডান হাত দিয়ে। খুব দ্রুত
বৃদ্ধের দিক থেকে নজর সরে যায় তার বর্মের দিকে। সে তার ডান হাতটা বর্ম থেকে সরিয়ে নিতে চেষ্টা করে, সেটাও পারে না সে। হাতটা আটকে গেছে বর্মে। বাঁ হাত দিয়ে বর্মটাকে চেপে ধরেও লাভ হয় না কিছুই। উল্টে বাঁ হাতটাও অবশ হয়ে আটকে যায় বর্মর সঙ্গে। বৃদ্ধ আজারিহার ফেটে পড়ে হাসিতে। সেই হাসি বদ্ধ ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে ফিরে আসতে থাকে আলিচাঁদের কানে। সে ভয় পেয়ে যায়, দরদর করে ঘামতে থাকে সে। দুটো হাত আটকে যাওয়ায় এবার সে তার ডান পাটা বাড়িয়ে দেয়। ডান পা দিয়ে বর্মটাকে চেপে ধরতে চেষ্টা করে মাটিতে, কিন্তু ডান পাটাও আটকে যায় বর্মর সঙ্গে। পাটা অবশ হয়ে যায় তার। আলিচাঁদ মুখ থুবড়ে পড়ে যায় মেঝের উপর। বৃদ্ধর হাসি থামে, চোখ মুখে ফুটে ওঠে হিংস্রতা। দাঁতে দাঁত চিপে কেটে কেটে বলে বৃদ্ধ, কি আলিচাঁদ, কায়রোর ত্রাস আর চাই এই বর্ম? আলিচাঁদ ওই অবস্থার মধ্যেই বৃদ্ধকে উত্তর দেয়, আমাকে আমাকে নিতেই হবে ওটা। আমার জাইনাবের জন্য নিতেই হবে। আমি জাইনাবকে ছাড়া বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। বৃদ্ধ আবার ক্ষেপে ওঠে, চিৎকার করে বলে, তাহলে দেখ শয়তান চোর, আমি তোর কি করি। বৃদ্ধ মন্ত্র পড়ে ফু দিতেই আলিচাঁদ গাধা হয়ে যায়। বৃদ্ধের হিংস্র হাসিতে ভরে যায় প্রাসাদ। পরদিন সকালে আলিচাঁদের পিঠেই চড়ে বসে বৃদ্ধ। তার তলপেটে এক খোঁচা মেরে বলে, চল বেটা আলিচাঁদ, আজ তোর পিঠে করেই দোকানে যাব, চল। আলিচাঁদ যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কিন্তু রেহাই পায় না। বৃদ্ধের দ্বিতীয় খোঁচায় সে দৌড়তে শুরু করে। চলতে চলতে বৃদ্ধ পেছন ফিরে কিছু মন্ত্র বলে ফু দিতেই আবার তার প্রাসাদটা অদৃশ্য হয়ে যায়। বৃদ্ধ আলিচাঁদকে তার দোকানের সামনে খুঁটিতে বেঁধে রেখে দোকান খোলে। শুরু হয় রোজকার বেচা কেনা। আলিচাঁদ তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে। তেষ্টায় গলা শুকিয়ে যায় তার, তবু এক ফোঁটা পানি দেয় না তাকে। সারাদিন না খাইয়ে রাখে। একসময় জুরেক মিয়াকেও দেখে আলিচাঁদ তারই পাশ দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে যেতে। সে ছটফট করে, চিৎকার করে জুরেকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, কিন্তু জুরেক তার দিকে ফিরেও তাকায় না। দুপুরের দিকে একটা লোক ছুটতে ছুটতে আসে আজারিহারের দোকানে। সে একজোড়া কানের দুল দিয়ে বলে, আজারিহার মিয়া, এই আমার বিবির একজোড়া দুল, এগুলো বাঁধা রেখে আমাকে কিছু দিনার দিন। কি হলো মিয়া, এগুলো বাঁধা দিচ্ছ? কোনো সর্বনাশ হলো নাকি? কি বলবো মিয়া, আমার মতো বদনসিব বোধহয় সারা বাগদাদে খুঁজে পাবেন না। কেন, কি হয়েছে? আর বলবেন না মিয়া, দিব্যি সওদা করে খাচ্ছিলাম। এই ডিলাইলা বিবি আর ওর মেয়ে জাইনাবের পাল্লায় পড়ে সব খুইয়েছি। সে কি? আর কি, দোষটা অবশ্য আমারই। বেশি মুনাফার লোভে ফাঁদে পা দিয়ে ফেলেছি। কেমন? সে আর কি বলবো মিয়া, এই মাসখানেক আগের কথা। একদিন আমার দোকানে এলো জাইনাব, আমাকে বলল উজির হাসান মিয়া নাকি খলিফার কাজে বিদেশে যাবে, সঙ্গে সিপাহী নফর চাকর সব যাবে, প্রায় 40 জন। তাদের রসদ লাগবে। তা আমি যদি জাইনাবকে মুনাফার বকরা দিই, তাহলে আমার দোকান থেকে হাসান মিয়ার রসদ সে তুলিয়ে দেবে। আর তুমি মেনে নিলে? তুমি জানো না ওই মা বেটি কেমন ধূর্ত? জানবো না আর? আমি তো বিশ্বাসই করিনি। সে বেটি তখন একটা লোককে ধরে আনলো, তার নাম হচ্ছে তোমার ওই নিয়ামত। সে নাকি হাসান মিয়ার খাস চাকর হবে। হয়তো হয়তো নয়, হাসান মিয়ার পেয়ারের চাকর নিয়ামত, সেটা আমি জানতাম, কিন্তু নিয়ামতকে চিনতাম না। তো যখন ওই চাকর বেটা নিজের নাম বলল নিয়ামত, তখন আমার বিশ্বাস হলো। তারপর সেই বেটা চাকরি সব মাল বাছাই করে ফেললো। আমার দোকানের আর কিছুই বাকি রাখলো না। কত মাল তুলেছিলাম ধারে, সব নিয়ে মুটের মাথায় বোঝাই করে চলে গেল।
আমাকে বলে গেল হাসান মিয়া দরবারে আছেন, বিকেলবেলা বাড়ি থাকবেন, তখন গিয়ে দাম নিয়ে আসতে। তা আমি জাইনাবকে ধরে রাখার জন্য বুদ্ধি করে বললাম যে দাম পেলে বকরা দেব। জানেন মিয়া, মুটেগুলো ফিরে আসতে আমি তাদের জিজ্ঞেসও করেছিলাম। ওরা সব মাল হাসান মিয়ার বাড়িতে নামিয়ে দিয়ে এসেছিল। মুটেদের কথা শুনে বেশ নিশ্চিন্ত হয়েছিলাম। তারপর বিকেলবেলা একটা দামি আতর নিয়ে হাজির হয়েছিলাম হাসান মিয়ার বাড়ি। শত হলেও উজির বলে কথা, বলুন না, একটু তো খাতির করা উচিত। গিয়ে দেখি বাড়িতে তালা ঝুলছে। আর তোমার মাল? সে খবর তো আর পাইনি। খোঁজ খবর করে জানলাম মিয়া সত্যি বিদেশে গেছে, ফিরে এলে বোধহয় দাম মেটাবে। এদিকে আমার হাত ফাঁকা। আমি আবার ধারে মাল কিনে দোকান ভরালাম। এবার শুনলাম এই দিন 2 আগে হাসান মিয়া ফিরে এসেছে। আমি গিয়ে দাম চাইতেই তো উনি গেলেন ক্ষেপে। আমি বললাম আপনার চাকর নিয়ামত সব মাল বেচে বুচে নিয়ে এসেছে। তিনি নিয়ামতকে ডাকলেন। এ দেখি অন্য লোক। তারপর জৈনাবকে ধরনি? ধরিনি আবার, কিন্তু জানেন তো ওদের বিলকুল অস্বীকার করে গেল। তো খলিফার কাছে নালিশ জানাও। সে জানাবো যে প্রমাণ কি? তাছাড়া উজির হাসান মিয়া জড়িয়ে আছেন এই ঝামেলায়। বুঝতে পারছি তিনি এর কিছুই জানেন না, কিন্তু নালিশ জানালে যে উনিও জড়িয়ে যাবেন, তখন কি কাণ্ড হবে বলুন তো মিয়া? তোমার দেখছি সত্যি সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ বলে সর্বনাশ। এদিকে তো পাওনাদারদের জ্বালায় বাড়িতে পর্যন্ত টেকা দায় হয়ে গেছে। এসব খবর তো আর চাপা থাকে না। সবাই যখন জানতে পেরেছে সব হামলে পড়েছে। আমার দোকানে যা ছিল সব তো নিয়ে গেছেই, বাড়ির ঘটি বাটি পর্যন্ত নিয়ে চলে গেছে। আহারে, তাহলে এখন এই দুল বাঁধা দিয়ে কি করবে ভেবেছ? আমি কটা বাড়িতে কথা বলেছি, বুঝলেন। আমার কাছে বড় বড় 2টো জালা আছে। নদী থেকে পানি তুলে বাড়ি বাড়ি দিয়ে বেড়াবো, কিন্তু অত ভারী জালা তো আর টেনে আনতে পারবো না। তাই এই দুল বাঁধা রেখে একটা গাধা কিনবো ঠিক করেছি। এই গাধার পিঠে জালা 2টোকে বাঁধবো। আমি বলি কি, এসব তোমার বিবির আমানত, এসব কেন বাধা দিতে যাবে? তার চেয়ে বরং এক কাজ করো, ওই যে আমার গাধাটা দেখছো, ওটাকে নিয়ে যাও। দোকানের বাইরে খুঁটিতে বাঁধা গাধা আলিচাঁদকে দেখিয়ে কথাটা বলে আজারিহার। লোকটা একবার আলিচাঁদকে দেখে ফিরে বলে, সে তো নিতে পারি মিয়া, কিন্তু এগুলো বাঁধা না রাখলে আপনাকেও তো ওর দাম চোকাতে পারবো না। আরে দাম দিতে হবে না তোমায়, তুমি আমার এতদিনের বন্ধু, একই বাজারে ব্যবসা করি, আর এইটুকু করবো না তোমার বিপদে? কিন্তু আপনার কি হবে? আমার আবার কি? আপনার লাগবে না ওটা? আরে আমার তো আরো একটা গাধা আছে, ওই একটাতেই চলে যাবে। বরং 2টো হয়ে আমারই ক্ষতি হচ্ছে, বুঝলে? দানা পানি দিতে হচ্ছে তো। বহুত বহুত মেহরবানি আপনার। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব মিয়া। সুযোগ বুঝে আলিচাঁদকে গুছিয়ে দেয় আজারিহার। আলিচাঁদের ভয় হতে থাকে। 2-4 বার একটু ডাক ছাড়তেই লোকটা আলিচাঁদের পিঠে জব্বর লাঠির ঘা কষিয়ে দেয় খানকতক। যন্ত্রণায় পিঠ যেন ফেটে যায় আলিচাঁদের। আলিচাঁদ মনে মনে ভাবে, এ যা মারকুটে লোক দেখছি, এ তো আমাকে 2 দিনেই পিটিয়ে তক্তা করে ছাড়বে। আর তার উপরে পানির চালাবো হবে, তাও আবার একটা নয়, 2টো। ভাবতেই আলিচাঁদের ধর থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। এদিকে লোকটা টানতে টানতে তাকে নিয়ে হাজির হয় বাড়িতে। তাকে একটা খুঁটির সঙ্গে বেঁধে বিবিকে ডাকে। বিবি গাধা দেখে তো অবাক। হায় আল্লাহ, এত সুন্দর গাধা পেলে কোথায়? আর বলো না, আল্লাহ আছে, বুঝলে? আল্লাহ ঠিক আছে। একদিক যখন বন্ধ হয়ে যায় তখন অন্য দিক ঠিক কিছু না কিছু ভাবে খুলে যায়। মানে? লোকটা জেব থেকে বিবির কানের দুল জোড়া বের করে বিবির হাতে দিয়ে বলে, এই নাও। কানের দুল জোড়া হাতে নিয়ে আরো অবাক হয়ে যায় বিবি। কি ব্যাপার গো? গাধাটাকে চুরি টুরি করে আনলে নাকি আবার? কি যে বলো না, চুরি করতে যাবো কেন? তাহলে? আরে আমার দুর্দশার কথা শুনে আজ আরিহার মিয়া এটা দিল। এটা ওর নিজের গাধা, ওর 2টো গাধা ওই দানা পানি দিতে খরচ হচ্ছিল বলে দিয়ে দিল।
ওর মতো বড় লোকের দানা পানি দিতে খরচ হচ্ছিল? তাহলেই বোঝো আসল উদ্দেশ্যটা কি। আসলে আমার দুঃখের কথা শুনে আমায় সাহায্য করলো। ওসব খরচ খরচা সব অজুহাত। লোকটা কি ভালো গো, আমি ভাবতাম লোকটা খুব দুষ্টু। আলিচাঁদের চিৎকার করে বলতে ইচ্ছে হয় যে সত্যি লোকটা খুব দুষ্টু। একটা জোয়ান মর্দকে সে গাধা বানিয়ে দিয়েছে, এবং শুধু গাধাই বানায়নি, সেটাকে আবার দান করে দিয়েছে। কিন্তু পারে না, মুখ বুজে থাকে সে। পাছে আবার চিৎকার করলে লোকটা লাঠির বাড়ি মারে। গাধাটাকে বাড়িতে রেখে লোকটা যায় বাজারে দড়ি কিনতে। যাবার সময় বিবিকে বলে যায়, বাড়িতে ছোলা আছে? আছে কিছু। কেন? আহা, গাধাটাকে কি না খাইয়ে রাখবে? আহারে, অবলা প্রাণী না খাইয়ে রাখা যায়? তাই তো বলছি, ওকে একটু ছোলা খেতে দাও। তুমি যাও বাজারে, আমি ওকে ছোলা আর পানি দিচ্ছি। আলিচাঁদ মনে মনে ভাবে লোকটার সঙ্গে পেরে ওঠা যাবে না, যা করার ওই বিবির সঙ্গেই করতে হবে। সুতরাং সে তককে তককে থাকে। বিবি যেই ছোলা আর পানি দিতে আসে, অমনি সে বিবির গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। বিবি মাটিতে চিৎপাত হয়ে পড়ে যায়, ছটফট করে। কিন্তু যত ছটফট করে ছাড়ানোর চেষ্টা করে, আলিচাঁদ তত শক্ত করে পাকড়াও করে বিবিকে। শেষে আর না পেরে বিবি চিৎকার করে ওঠে, ওগো, কে কোথায় আছো গো? আমায় মেরে ফেললো গো, আমায় বাঁচাও, বাঁচাও গো, বাঁচাও। বিবির চিৎকার শুনে পাড়ার লোক সব দৌড়ে আসে। একটা গাধা বিবিকে ওইভাবে ধরে রেখেছে দেখে তাদের রোগ চেপে যায়। যে যা হাতের কাছে পায় তাই নিয়েই দাম পেটাতে শুরু করে গাধা আলিচাঁদকে। আলিচাঁদও যন্ত্রণায় চিৎকার করে ওঠে। বিবিকে ছেড়ে তখন প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে, কিন্তু পালাবে কি করে? তাকে তো লোকটা বেঁধে রেখে গেছে খুঁটিতে। সুতরাং বেচারাকে জনতার মার হজম করতে হয়। কিন্তু সে মার কি আর এমনি এমনি হজম হয়? সে বেশ কাহিল হয়ে পড়ে। এর মধ্যেই লোকটা ফিরে আসে দড়ি নিয়ে। সে সব শুনে তো দারুণ চটে যায়, রীতিমতো তলোয়ার নিয়ে ছুটে যায় গাধাটাকে দুটুকরো করতে। আলিচাঁদও ভয় পেয়ে যায়। সেও দড়ি ছেড়ে পালানোর আপ্রাণ চেষ্টা করে। বাঁচোয়া লোকটাকে টেনে ধরে তার বিবি। বিবি বোঝায় তাকে, মাথা গরম করো না, এটা কিন্তু আজারিহার মিয়ার গাধা, তোমার নয়। এটাকে এভাবে খুন করলে আজারিহার মিয়া ভুল ভাববেন। বিবির কথায় ঠান্ডা হয় লোকটা। পাড়ার লোকজনও তখন জানতে পারে গাধাটার কাহিনী। সব শুনে সবাই বিবিকেই সমর্থন করে। লোকটাও স্বীকার করে যে বিবি ঠিক বলছে। কিন্তু তাহলে কি করা যায়? কি আবার? ফেরত দিয়ে এসো ওকে, যার গাধা তাকেই দিয়ে এসো। আমার মনে হয় এটা নিশ্চয়ই আজারিহার মিয়ার খুব আদরের গাধা। দেখছো না গায়ে কতরে কেমন চেল্লা দিচ্ছে? ও তাই মালিক বদলে যাওয়ায় এরকম খেপেছে। দরকার নেই গো ঝামেলা করে, তুমি বরং মিয়াকে সব বুঝিয়ে বলে এটা ফেরত দিয়ে অন্য গাধার ব্যবস্থা করো, কেমন? বিবির কথা সমর্থন করে প্রতিবেশীরাও। লোকটা গাধা আলিচাঁদকে আবার টানতে টানতে নিয়ে উপস্থিত হয় আজারিহার মিঞ্চার কাছে। তাকে ইনিয়ে বিনিয়ে সব বলতে সে বলে, হ্যাঁ, তোমার বিবি খুব ভুল বলেনি। এটা সত্যিই আবার খুব পেয়ারের গাধা। তুমি বিপদে পড়েছিলে বলে দিয়েছিলাম তোমাকে। তো ও যখন থাকছে না, তাহলে আপনি রাখুন আপনার গাধা মিয়া। কিন্তু তোমার কি হবে? আমি দেখি অন্য কোনো গাধার ব্যবস্থা করি, যদি ভাড়া টাড়া কেউ দেয়। গাধা আলিচাঁদ সব শোনে, মনে মনে বলে, পেয়ারের গাধা, লোকের সামনে সাধু সাজা হচ্ছে। এসব লোককে ধরে দিতে হয় ছামা ঘুষে। আলিচাঁদ এমন ভাবতেই বৃদ্ধ আজারিহার তার দিকে তেড়ে আসে, বলে, এই, তোর মুখে ঝামা ঘষে দেব গাধা কোথাকার। গাধা হয়েও শিক্ষা হয়নি, আবার গালাগাল দেয়া হচ্ছে, এমন পেটাবো না। দিনের শেষে আবার গাধা আলিচাঁদের পিঠে চড়েই বাড়ি ফেরে বৃদ্ধ আজারিহার।
আবার সেই মন্ত্র পড়ে হাতে ফোঁ দিয়ে হাত তুলতেই চোখের সামনে প্রাসাদটা দেখা যায়। আলীচাঁদ প্রাসাদের প্রকোষ্ঠের দিকে তাকিয়ে বুড়ো গাধাটাকে দেখতে দেখতে ভাবে, এবার এটার সঙ্গে ঘর করতে হবে আমাকে। এটা আবার সত্যি গাধা তো নাকি মানুষ? হায় কপাল, কি স্বপ্ন দেখেছিলাম আর কি হলো। আল্লাহ, তুমি কি দেখতে পাচ্ছ না কিছুই? আল্লাহ সব দেখছেন, কিন্তু এখানে আল্লাহর ইচ্ছে চলে না। এই বাড়ি আমার, এখানে আমার ইচ্ছে চলে। গাধা আলীচাঁদকে লাগাম ধরে টেনে প্রাসাদের ভেতরে নিয়ে যেতে যেতে বলে বৃদ্ধ আজারিহার। তাকে নিয়ে আবার সেই 3 তলার ঘরে ওঠে বৃদ্ধ। মন্ত্র পড়ে ফু দিতেই আলীচাঁদ আবার মানুষের রূপ পায়। পিঠে অসহ্য যন্ত্রণা অনুভব করে সে। হাতে পায়েও কালশিটে পড়ে গেছে মারধর খেয়ে। বৃদ্ধ আজারিহার আলীচাঁদের ফেলে যাওয়া পোশাকটা তার দিকে ছুঁড়ে দিয়ে বলে, পড়ে নাও আগে। আলীচাঁদ খুব কষ্টে পোশাকটা পরে। হাত পা নাড়াতে কষ্ট হয় তার। পোশাক পরতে শরীরের বিভিন্ন জায়গায় জ্বালা করে। মালুম হয় যে মার খেয়ে শরীরের জায়গায় জায়গায় কালশিটে পড়ে গেছে। কাপড়ের ঘষায় সেগুলোই জ্বলছে। বৃদ্ধ সেদিকে ভ্রুক্ষেপ করে না। নিজে সিঁড়ি দিয়ে নামতে নামতে আলীচাঁদকে ছোট্ট করে বলে, এসো আমার সঙ্গে। 3 তলা থেকে দোতলায় নেমে আসে বৃদ্ধ। দোতলায়ও সিঁড়ি লাগোয়া বড় একটা ঘর, ঠিক 1 তলা 3 তলার মতোই। ঘরটা পার করে উল্টো দিকের একটা দরজা খোলে বৃদ্ধ। দরজার ওপারে একটা ঘর, আয়তনে ছোট। বিছানা পাতা রয়েছে, রয়েছে আরো নানা আসবাব। সেই ঘরটা দেখিয়ে বৃদ্ধ বলে, এই ঘরে যাও, একটু বিশ্রাম করো। আমি হাত মুখ ধুয়ে আসছি, তারপর খানা খাবে আমার সঙ্গে। আলীচাঁদ আর কথা বাড়ায় না। বাড়িয়েও লাভ নেই। আর দরকারই বা কি কথা বলার? বৃদ্ধ দিব্যি মনের কথা বুঝে ফেলে, বলতেও হয় না। সুতরাং আলীচাঁদ চুপচাপ সেই ঘরে ঢুকে বিছানায় গা এলিয়ে দেয়। গা এলিয়ে দিতেই পিঠের কালশিটিগুলোয় অসহ্য যন্ত্রণা করে ওঠে। আলীচাঁদ মুখ বিকৃত করে অস্ফুটে আর্তনাদ করে ওঠে। চোখ দিয়ে তার পানি গড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত উপুর হয়ে শুয়ে কিছুটা স্বস্তি বোধ করে আলীচাঁদ। জ্বালা যন্ত্রণার মধ্যেও ক্লান্তিতে ঘুম চলে আসে তার। ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে জায়নাব তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, গরম পানির সেক দিয়ে দিচ্ছে জায়নাব। খুব আরাম লাগছে তার। জায়নাবের হাতটা তার হাতের নাগালের মধ্যে আসতেই খপ করে সে হাতটা ধরে। তখনই মালুম হয় সত্যি কেউ তার গায়ে সেক দিয়ে দিচ্ছে। তার ঘুমটা ভেঙে যায়। সে চেয়ে দেখে এক অপরূপ সুন্দরী কিশোরী গরম পানির সেক দিচ্ছে তার ক্ষতয়। সে তাড়াতাড়ি উঠে বসে। হাতের কাছে আর কিছু না পেয়ে বিছানার চাদরটাই টেনে নিজের দেহ ঢাকে। কিশোরীও লজ্জা পেয়ে উঠে চোখ নামিয়ে সরে দাঁড়ায়। তখনই বৃদ্ধ আজারিহার ঘরে ঢোকে। হাতে একটা বাটিতে কিছু জড়িবুটি থেতো করা। বৃদ্ধ বলে, তুমি ঘুমোচ্ছিলে বলে তোমায় বলা হয়নি। এই আমার নাতনি কামর। তুমি যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলে, তাই কামর নিজেই এসেছে সেঁক দিতে। আমিও জড়িবুটি এনেছি, এগুলো লাগালেই তুমি সেরে উঠবে। আলীচাঁদ হাত বাড়িয়ে দেয়। মুখে কিছু বলার প্রয়োজন নেই তার। বৃদ্ধ তার হাতের দিকে একবার দেখে নিয়ে বলে, লাভ নেই, নিজে হাতে লাগাতে পারবে না, কামারই লাগিয়ে দেবে। আর তোমার খাবার কামার ঘরেই দিয়ে যাবে। আমার এই বাড়িতে নফর চাকর নেই। তুমি অসুস্থ, তাই কামার করে দিচ্ছে, নইলে এসব নিজে হাতে করতে হতো তোমাকে। বৃদ্ধ বেরিয়ে যেতে কামার আবার সেবা শুরু করে আলীচাঁদের। আলীচাঁদের খুব লজ্জা করে। জীবনে সে কোনোদিনও কোনো মেয়ের হাতে এমন সেবা পায়নি।
কোনো মেয়ে তার দেহ এভাবে স্পর্শ করেনি, তবে খুব আরাম লাগে তার। কিন্তু চালাক চতুর আলীচাঁদ কামারের সঙ্গে একটাও কথা বলতে পারে না। কামার জড়িবুটি লাগিয়ে দিয়ে নিঃশব্দে বেরিয়ে যায় ঘর থেকে। আলীচাঁদ মাথা তুলে দেখে কামারের সঙ্গে ব্যবহারটা কি ঠিক করলো সে? কিছু অন্তত বলা উচিত ছিল নাকি তার? ওর নামটা তো সে শুনেই নিয়েছে বৃদ্ধ আজারিহারের মুখে, কিন্তু আলীচাঁদের নামটা কি ও জানে? আচ্ছা, ও চুপচাপ মাথা নামিয়ে ওভাবে বেরিয়ে গেল কেন? রাগ করেনি তো আবার আলীচাঁদের ওপর? তাহলে আলীচাঁদের জীবনে নতুন আরেকজন এলো, তার মানে জৈনব বাদ। বাদ কেন পড়বে হুজুর? দুজনেই তো থাকতে পারে। এই সহজ অঙ্কটা বুঝলে না দুনিয়াজাদ? কাহানিতে আবার অঙ্ক কি? আরে অঙ্কই তো আসল। এই যে তোমার আপা প্রত্যেক দিন মেপে মেপে কাহানি শোনাচ্ছে, দেখো কি সুন্দর অঙ্ক। কাহানি কিন্তু রোজ সকালে এমন জায়গায় এসে থামছে যে সেটা কিন্তু শেষ না। মানে আমি বলতে চাইছি, আপনার যদি তাই নিয়ে কোনো অভিযোগ থাকে হুজুর, তাহলে শোনার কি দরকার? আরে না না, আমি সে কথা বলিনি। বলতে পারেনও না আপনি, এই নিয়মটা আপনারই করা। এখন যদি সকালে কাহানি শেষ না হয়, তাহলে আমার কি করার আছে? আমি কি তোমাকে তাই নিয়ে কোনো অভিযোগ করেছি বেগম? অভিযোগ না তো কি? এই যে বলছেন অঙ্ক করে কাহানি শোনাচ্ছি, এটা তো অভিযোগই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। এবার খুশি তো? হ্যাঁ আপা, এবার খুশি হয়ে যাও। কিন্তু হুজুর, ওই অঙ্কটা? ওটা থাক দুনিয়াজাদ, কিছু কিছু অঙ্ক সমাধান করতে নেই। কিন্তু জাহাপনা, সেটা তো হবে না। অঙ্কের সমাধান তো করতেই হবে হুজুর। সে না হয় পরের মেহফিলেই হোক, কিন্তু জানাতেই হবে বেগমকে কে শেষে চুরি করলো মহা চোর আলীচাঁদের হৃদয়, জৈনব না কামার? মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, আলীচাঁদ, আলাপন মুখার্জি, আহমদ, অর্ঘ্য মাল্যমাইতি, দিলাইলা বিবি, তৃণাঞ্জনা দাস, আজারিয়ার, শেখর, জুরেক, আর্য জানা, লোক সায়ন্তন ঘোষ। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।